আচ্ছা আচ্ছা, গত ক্লাসে আমরা যেটা পড়ছিলাম সেটা হচ্ছে পরিবাহী, অপরিবাহী, অর্ধপরিবাহী। পরিবাহী বলতে কি বোঝায়? যারা স্মুথলি বিদ্যুৎ পরিবহন করতে পারে, অর্থাৎ তাদের সহজে শেষ কক্ষপথ থেকে মুক্ত ইলেকট্রনটা চলাচল করতে পারে। আর অর্ধপরিবাহী হচ্ছে কি? যাদের পরিবহন ক্ষমতা পরিবাহী থেকে কম এবং কি অপরিবাহী থেকে বেশি, তাদেরকে অর্ধপরিবাহী বলে। তো আমরা দেখছিলাম অর্ধপরিবাহী কারা হয়, অর্ধপরিবাহী কারা হয়? সিলিকন, জার্মেনিয়াম, এরা হচ্ছে কি অর্ধপরিবাহী। সো এরা অর্ধপরিবাহী কেন বলা হয় এদেরকে? আমরা দেখছিলাম যে এদের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 4টা করে ইলেকট্রন থাকে। তো প্রতি 4টা ইলেকট্রন আরেকটার সাথে এরা সমযোজী বন্ধনে আবদ্ধ হয়। তখন আমরা যখন এদেরকে তাপ দিই, আমরা গত ক্লাসটা আরেকটু রিভিউ করে দিচ্ছি। সিলিকন ধরো, এই যে সিলিকন, 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 এই যে সিলিকন, 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 সিলিকন। হ্যাঁ, তো দেখো তো এই সিলিকনে কয়টা করে থাকে? ইলেকট্রন থাকবে একটা বন্ধনে, একটা দুইটা, একটা দুইটা, একটা দুইটা, একটা দুইটা, একটা দুইটা। তাহলে দেখো এই সিলিকনটা হিসাব করো, মাঝখানে সিলিকনটা, এই সিলিকনের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন? 4টা ইলেকট্রন। এখান থেকে একটা আনছে, এখান থেকে একটা আনছে, এখান থেকে একটা আনছে, তখন তারা কি বন্ধনে আবদ্ধ হয়েছে? সমযোজী বন্ধনে আবদ্ধ হয়েছে। তো সমযোজী বন্ধনে যখন আমরা ধরো একটা সিলিকন খণ্ডর ভিতরে, এটা একটা ধরো, এটা কি একটা সিলিকন খণ্ড, যখন তুমি তাপ দিচ্ছ বা হিট দিচ্ছ, যখন তুমি তাপ দিচ্ছ বা হিট দিচ্ছ, তখন এই সিলিকন থেকে যখন এটা কি, এটা সমযোজী বন্ধন কি দুর্বল নাকি গাঢ়? দুর্বল। তখন এখান থেকে একটা ইলেকট্রন বের হয়ে যায়, এখান থেকে একটা ইলেকট্রন কি মানে ফ্রি ইলেকট্রনে পরিণত হয়। এদেরকে বলে চার্জ ক্যারিয়ার বা আদান বাহক। তো একটা ইলেকট্রন যখন চলে যায়, তখন এখানে একটা খালি জায়গা সৃষ্টি হয় না? তো এই খালি জায়গাটাকে আমরা কি বলি? হোল। কি বলি? হোল বা গর্ত। এই হোল বা গর্ত। তো এখন যখন এখানে যখন হোল বা গর্ত, এই হোল বা গর্ত এখানে কী ধরনের চার্জ হয়? কী ধরনের চার্জ? ধনাত্মক চার্জ। তখন এখানে আশেপাশে ইলেকট্রন দেখলো যে এখানে কি আছে? ধনাত্মক চার্জ। তখন সে এখানে চলে যায়। বুঝছো কি না? দেখো এখানে হোল, এটা একটা পজিটিভ চার্জ, আর ইলেকট্রন লাল, এটা কি? ইলেকট্রন। তো এখন এ যায় এখানে বসে যায়, তখন এটার নাম কি হয়ে যায়? এটার নাম কি হয়ে যায় বলো তো? এটার নাম কি হয়ে যায়? এই যে এই ইলেকট্রনটা এখানে যায় বসে, ঠিক আছে? এই ইলেকট্রনটা কোথায় যায় বসে? এখানে যায় বসে। এই ইলেকট্রনটা যখন এখানে যায় বসে, তখন এখানে এটা কি চার্জ? ঋণাত্মক চার্জ। ঋণাত্মক চার্জটা এখানে যায় বসে, তখন এখানে আবার খালি জায়গা তৈরি হয় না? তখন আবার এখান থেকে ইলেকট্রন আসে, এভাবে ইলেকট্রনটা চলাচল করতে শুরু করে। আর অপরিবাহী নিয়ে আমরা পড়ি না, কারণ অপরিবাহী কি স্বাভাবিকভাবে সে কি বিদ্যুৎ পরিবহন করে না, তাকে তাপ দিলে অনেক বেশি তাপ দিতে হয় আর কি। সেটা হচ্ছে এক্সট্রিম কেস। আচ্ছা, আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ব্যান্ড তত্ত্ব। শব্দটার নাম হচ্ছে কি? ব্যান্ড তত্ত্ব। আবার ব্যান্ড পার্টি না, মানে ওই যে ব্যান্ড পার্টি বলতে কি, ওই যে বিভিন্ন আছে না পার্টি, কনসার্টে হয় যে, ওই পার্টি না। লেখো ব্যান্ড তত্ত্ব। ব্যান্ড তত্ত্ব। ব্যান্ড তত্ত্ব, ঠিক আছে? তো ব্যান্ড তত্ত্ব বোঝার আগে আমরা একটু কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করবো। আমাদের কেমিস্ট্রি নিয়ে পড়লে আমরা মোটামুটি ব্যান্ড তত্ত্বটা ক্লিয়ার হবো আর কি। দেখো কেমিস্ট্রিতে যখন আমরা কি ধাতু পড়ছিলাম, অধাতু পড়ছিলাম এবং কি পড়ছিলাম? কি অপধাতু। এখন দেখো, তো আমরা ধরো একটা ধাতু ধরলাম, একটা মূল ধরলাম, বা ধাতু না, ধরো একটা মূল, একটা মূলের এটা হচ্ছে কি? দেখো একটা মূলের এটা কি? নিউক্লিয়াস না? নিউক্লিয়াস। একটা মূলের একটা নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের কয়টা শক্তিস্তর থাকে? কয়টা শক্তিস্তর থাকে? এরকম কয়টা শক্তিস্তর থাকে একটা মূলের? মানে অসংখ্য থাকে নাকি নির্দিষ্ট? নির্দিষ্ট। যেমন ইলেকট্রোবিন্যাসের উপর নির্ভর করে। যেমন এটা একটা শক্তিস্তর, এটা একটা শক্তিস্তর। আমি এটা তো উপবৃত্তাকার আকারে ঘুরে, আমি উপবৃত্তাকার লিখলাম না, এটা একটা শক্তিস্তর, ঠিক আছে কিনা? ধরো এই যে 3টা শক্তিস্তর আমি আঁকলাম, 3টা শক্তিস্তর। তাহলে এখন দেখো তো, এটা যদি R1 হয়, এটা হচ্ছে এটা হচ্ছে প্রথম কক্ষপথের ব্যাসার্ধ R1, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম কক্ষপথের ব্যাসার্ধ R1। তার আর এটা হচ্ছে কত? ধরো E1, প্রথম শক্তিস্তর। আবার দেখো এটা হচ্ছে আমাদের কত? R2, আর এটা কত? E2। আর এটা কি? R3, আর এটা কত? E3। বুঝছো কি না? তো এখন ব্যান্ড তত্ত্বের সাথে এটার সাথে আলোচনাটা কি এখন দেখো। তাহলে এখন দেখো এখানে এটা ছিল আমাদের একদম কেমিস্ট্রি থেকে আমরা দেখছি, ঠিক আছে? বুঝছো কি না? আচ্ছা, তো এখন দেখো এটা হচ্ছে, আমরা এটাকে একটু গ্রাফে রিপ্রেজেন্ট করব। গ্রাফে যদি রিপ্রেজেন্ট করি, দেখো প্রথমে কি থাকে? এটা প্রথমে কি থাকে? এটা নিউক্লিয়াস স্তর না? তাহলে এটা হচ্ছে ধরো নিউক্লিয়াসের স্তর। আর এখানে কয়টা স্তর লিখছি আমি? 3টা স্তর। ধরো একটা স্তর, 2টা স্তর, 3টা স্তর। এটাকে আমরা প্রথম স্তর লিখি বা প্রথম শক্তি স্তর লিখি। প্রথম কি? শক্তি স্তর। আচ্ছা বলতেছি, এটা হচ্ছে প্রথম শক্তি স্তর, এটা হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর, এটা হচ্ছে তৃতীয় শক্তি স্তর।
প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর এবং কি তৃতীয় শক্তি স্তর। ঠিক আছে, এটা হচ্ছে কি নিউক্লিয়াসের যে স্তরটা আর কি, নিউক্লিয়াস স্তর। আচ্ছা আজানটা শেষ হোক। সো এটা হচ্ছে আমাদের একদম একটা পরমাণুর প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর। কথা বলবো না প্লিজ। প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর আর কি তৃতীয় শক্তি স্তর, এটাকে আমরা গ্রাফে উপস্থাপন করলাম। তো এখন আমরা এখানে ব্যান্ড তত্ত্ব পড়তেছিলাম। ব্যান্ড তত্ত্ব কি, এই কথাগুলো আমি বলবো ব্যান্ড তত্ত্ব কি। তো আগে আমরা একদম ব্যান্ড তত্ত্বে আসার আগে যে বেসিক কথাবার্তা আছে এটা একটু দেখতেছি। তারপরে এখন এই জিনিসটাকে আমরা আরেকটাভাবে উপস্থাপন করতে পারি। দেখো এই জিনিসটাকে আমরা এবার প্রথম শক্তি স্তর, এই যে প্রথম শক্তি স্তরটাকে আমরা এরকম একটা দেখবে বইতে এরকম দেওয়া আছে। এখন এরকম কেন আমি বলতেছি, দেখো ধরো প্রথম শক্তি স্তর আমি আগে লিখে দিই, প্রথম শক্তি স্তর, শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, আর ধরো তৃতীয় শক্তি স্তর। ধরো ইয়ারটা লিখলাম না, এই নিউক্লিয়াসটা লিখলাম না, তৃতীয় শক্তি স্তর। আমাদের দরকার হচ্ছে এই তিনটা শক্তি স্তর। এখন ধরো এই তুমি একটা সোডিয়াম বা একটা ম্যাগনেসিয়াম ধাতব নিলা, একটা ধাতব পরমাণু নিলা, তাহলে এইটা হচ্ছে কি ম্যাগনেসিয়াম খণ্ড বা একটা ম্যাগনেসিয়াম খণ্ড তুমি নিলা। তাহলে এই ম্যাগনেসিয়াম খণ্ডের ভিতরে অসংখ্য ম্যাগনেসিয়াম পরমাণু থাকবে নাকি? তাহলে ধরো এখানে একটা ম্যাগনেসিয়াম, এখানে একটা ম্যাগনেসিয়াম, এখানে একটা ম্যাগনেসিয়াম, এখানে একটা ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম 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 ম্যাগনেসিয়াম। তো এই ম্যাগনেসিয়ামের ভিতরে এদের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, এরকম আবার আলাদা আলাদা ইলেকট্রন বিন্যাস দেখবো না? আলাদা আলাদা ইলেকট্রন বিন্যাস দেখবো কিনা? ধরো এখানে কয়টা ম্যাগনেসিয়াম দিছি আমি? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। ধরো এই ছয়টা ম্যাগনেসিয়ামের প্রথম শক্তি স্তরে শক্তির মান কি সমান হবে? না, হালকা কিছু পার্থক্য হবে। হালকা কিছু কি হবে? পার্থক্য হবে। ধরো একটা হচ্ছে 12 ইলেকট্রন ভোল্ট, আর একটা হচ্ছে 12.02 ইলেকট্রন ভোল্ট বা 12.03 ইলেকট্রন ভোল্ট। তাহলে দেখো তো দেখো এই শক্তি স্তরটা মূলত কেন হয়? ধরো এইটার ধরো এটা রেঞ্জ হচ্ছে এখানে গ্রাফে উপস্থাপন করলে, এটা রেঞ্জ ধরো আর একটু কমছে, এটা রেঞ্জ আর একটু বাড়ছে, এটা রেঞ্জ আর একটু কমছে, কমছে বাড়ছে, কমছে বাড়ছে। তো দেখো তো এখানে একটা স্তরের মতো হয়ে গেছে কিনা? স্তরের মতো হয়ে গেছে কিনা? হ্যাঁ। তারপর আবার ধরো এই একটা ম্যাগনেসিয়াম, মানে ম্যাগনেসিয়ামের তো ম্যাগনেসিয়ামের এবার এখানে তো অনেকগুলো ম্যাগনেসিয়াম আছে। দেখো এখানে তুমি অসংখ্য ম্যাগনেসিয়াম, এখানে অসংখ্য ম্যাগনেসিয়ামের জন্য অসংখ্য বিন্দু। ধরো এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর। ধরো এটা হচ্ছে একটা ম্যাগনেসিয়ামের জন্য, এটা হচ্ছে আরেকটা ম্যাগনেসিয়ামের জন্য, এটা হচ্ছে আরেকটা ম্যাগনেসিয়ামের জন্য, এটা হচ্ছে আরেকটা ম্যাগনেসিয়ামের জন্য। তাহলে এখানে দেখো তো একটা স্তরের মতো সৃষ্টি হয়ে গেছে কিনা? স্তরের মতো সৃষ্টি হয়ে গেছে কিনা? তারপর এবার দেখো, তাহলে এটা প্রথম শক্তি স্তরের জন্য আমরা গেলাম, ধরো E1। এবার দ্বিতীয় শক্তি স্তরে ধরো এই ম্যাগনেসিয়ামের দ্বিতীয় শক্তি স্তরে যে শক্তি, এই ম্যাগনেসিয়ামের দ্বিতীয় শক্তি স্তরে কিন্তু সেম শক্তি না, সেম শক্তি, প্রায় হালকা তফাৎ। কি হালকা তফাৎ? মানে রেঞ্জটা, শক্তিটা হালকা তফাৎ। ধরো এইখানে ধরো আমরা এই রেঞ্জটা এবার এখানে দিলাম, এই যে এখানে দিলাম এবার, তখন এখানে একটা শক্তি স্তর তৈরি হয়ে যায় বা ব্যান্ড তৈরি হয়। ঠিক আছে, এই যে হ্যাঁ ব্যান্ড বল। এটা আমি বাংলা কথা লেখাই দেবো, আগে চিত্রগুলো একটু আঁকো সুন্দর করে, কি এটাকে সংজ্ঞাগুলো লেখাই দেবো। যারা লেটে আসছো তোমরা এই লেখাটা পরে লিখবা, তো স্লাইড হোক লেখা হোক, এটা হোয়াইট বোর্ডের স্লাইড। তো আমি আরেকবার বলতেছি, আমরা ব্যান্ড তত্ত্ব নিয়ে পড়বো। কি তত্ত্ব? ব্যান্ড তত্ত্ব। এটা আবার কোনো ব্যান্ড পাঠি না। তো এই ব্যান্ড তত্ত্ব পড়তে গেলে আমাদের বেসিক কিছু কথাবার্তা জানতে হবে। তো আমরা আস্তে আস্তে বেসিক কথাবার্তায় ঢুকি। প্রথমত হচ্ছে এটা একটা পরমাণু নিউক্লিয়াস। তো পরমাণু নিউক্লিয়াসে আমরা অনেকগুলো শক্তিস্তর দেখি না, শক্তিস্তর সাধারণত উপবৃত্তাকার আকারে থাকে। তো আমি একটা অংশ দেখলাম আর কি। ধরো এটা একটা পরমাণু, একটা পরমাণুর প্রথম শক্তিস্তরের জন্য এটাকে বলা হয় প্রথম ব্যাসার্ধ R1, আর এটা হবে কত E1, মানে প্রথম শক্তিস্তর, দ্বিতীয় শক্তিস্তর, তৃতীয় শক্তিস্তর। তাহলে দ্বিতীয় শক্তিস্তরের জন্য এটা হবে R2, তৃতীয় কথা বলবো না প্লিজ, তৃতীয় শক্তির জন্য R3। শোনো, সেমিকন্ডাক্টর অধ্যায়টা যখন তুমি পড়বা, তোমার নিজেকে যে ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং মনে হবে, মনে হচ্ছে তুমি কোনো ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করতেছো। মানে জিনিসটা হচ্ছে কি খুবই বেসিক পড়াশোনা আর কি। এখানে ম্যাথ কম, ম্যাথ 3টা সূত্র, বাট অনেক মানে ডিপলি বেসিক। কেমিস্ট্রি থেকে ধার করা আনি, কেমিস্ট্রি না, কেমিস্ট্রিরও বস এগুলো। তো আমরা এই জিনিসটাকে, তত্ত্বটাকে আমরা উপস্থাপন করছি একটা গ্রাফে। কিসে? গ্রাফে। তো আমরা দেখলাম যে ধরো এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। যাও, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে কত? ওয়াই অক্ষ। তো এই জিনিসটা হচ্ছে নিউক্লিয়াসের কিনারা। দেখো এখানে কয়টা স্তর দেখো তো, নিউক্লিয়াসের কিনারা। এটা হচ্ছে প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, এটা হচ্ছে কত? তৃতীয় শক্তি স্তর। এখন দেখো, তো আমি বললাম যে এটা হচ্ছে একটা ম্যাগনেসিয়ামের খণ্ড। এটা কার খণ্ড? ম্যাগনেসিয়ামের খণ্ড। এখন দেখো তো এখানে একটা ম্যাগনেসিয়ামের খণ্ডে কি একটা ম্যাগনেসিয়াম পরমাণু থাকে নাকি অনেকগুলো ম্যাগনেসিয়াম পরমাণু থাকে? আটকে যাও, হ্যালো। একটা ম্যাগনেসিয়াম পরমাণুতে কি একাধিক ম্যাগনেসিয়াম থাকে নাকি একটা ম্যাগনেসিয়াম পরমাণু থাকে? একাধিক থাকে। তো এখন দেখো তো, ধরো এই ম্যাগনেসিয়ামের প্রথম শক্তি স্তরের যে শক্তি, এই ম্যাগনেসিয়ামের প্রথম শক্তি স্তরে কি সেই পরিমাণ শক্তি হবে?
শক্তি প্রায় একই, হালকা পার্থক্য। শক্তির রেঞ্জটা, এটাকে বলে শক্তির রেঞ্জ বা পাল্লা, বাংলাতে বলে কি পাল্লা। তো এই দেখো ধরলাম, ধরো এই ম্যাগনেসিয়ামের শক্তির রেঞ্জ বা পাল্লা হচ্ছে এখানে, এই ম্যাগনেসিয়ামের শক্তির রেঞ্জ হচ্ছে পাল্লা বা এখানে, বা ধরো বেশি কম। তো সর্বনিম্ন থেকে সর্বোচ্চ পর্যন্ত এরকম অনেকগুলো আমি পয়েন্ট মানে আইডেন্টিফাই করতে পারি কিনা। তো এই যে এই পয়েন্ট যে আইডেন্টিফাই করি প্রথম শক্তি স্তরের জন্য, এটাকে বলে প্রথম শক্তি স্তর বা প্রথম শক্তি পাল্লা বলা হয় আর কি। বোঝা গেছে কিনা? বোঝা গেছে কিনা? এই স্তরটাই হচ্ছে মূলত ব্যান্ড, এই স্তরটাই হচ্ছে কি মূলত শক্তি, এটাকে প্রথম শক্তি ব্যান্ডও বলা যায়। কি বলা যায়? শক্তি ব্যান্ড। ঠিক আছে। তো এখন দেখো, এখন আমরা পরবর্তী গেলাম দ্বিতীয় শক্তি স্তরে। এখন দেখো ম্যাগনেসিয়ামের দ্বিতীয় শক্তি স্তরে, এখানে যে দ্বিতীয় শক্তি স্তরের শক্তি, এখানে যে দ্বিতীয় শক্তি স্তরের শক্তি, এখানেও যে দ্বিতীয় শক্তি স্তর মানে ম্যাগনেসিয়ামের শক্তি স্তর, এগুলো কি এক হবে? শক্তি কি এক হবে? তফাৎ হবে কিনা? অবশ্যই তফাৎ হবে না। তো ধরো এই তফাৎটা হচ্ছে আমাদের দ্বিতীয় শক্তি স্তর। তো অনুরূপভাবে এটা কত? তৃতীয় শক্তি স্তর। বুঝছো কিনা? তাহলে বলো তো এখানে আমাদের বিভিন্ন পরমাণুর জন্য শক্তি স্তরগুলোকে মানে এই শক্তি স্তরকে তিনটে হবে নাকি আরও বেশি হতে পারে? আরও বেশি হবে না? এই টেবিলে বসো। বেশি হবে কি না? আচ্ছা যাই হোক, হ্যাঁ কোনটা কোনটা নির্দিষ্ট শক্তিস্তর? তো ধরো, আরে শক্তিস্তর বলতে কি, সোডিয়ামের কত 11 না? এই যে 11 জন্য কয়টা? প্রথম শক্তিস্তরে 2টা, পরবর্তী শক্তিস্তরে 8টা, পরবর্তী 3টা, এরকম আর কি। তো এই সোডিয়ামের জন্য নির্দিষ্ট না, সোডিয়ামের 5টা দিবা, দেওয়া যাবে না, এটা আর কি। আচ্ছা যাই হোক, তো এখন দেখো আমি যদি একটু সংজ্ঞাটা একটু লিখি দেখেন দিই, যে সেটা হচ্ছে আমাদের ব্যান্ড। প্রথম আসবে ব্যান্ড, এরপর আসবে শক্তি ব্যান্ড। ব্যান্ড মানে হচ্ছে একদম সোজা বাংলা কথা, ব্যান্ড মানে হচ্ছে আমাদের যে কি স্তরটা, ব্যান্ড মানে হচ্ছে আমাদের স্তর। আর এখন আছে শক্তি ব্যান্ড। কি শক্তি ব্যান্ড? কি শক্তি ব্যান্ড? শক্তি ব্যান্ড মানে শক্তি স্তর। দেখো এখানে শক্তি ব্যান্ড আর শক্তি স্তর কিন্তু এক কথা না, পার্থক্য আছে, ভালো করে বুঝো। শক্তি ব্যান্ডটা কি? শক্তি ব্যান্ডটা হচ্ছে আমাদের এখানে দেখো তো, আমরা যদি বলি যে প্রত্যেকটা পরমাণুতে আমাদের এখানে আলাদা না, পরমাণুতে কক্ষপথ কিন্তু কি একই কিনা। ধরো আমি একটা খণ্ড নিলাম, একটা ম্যাগনেসিয়াম খণ্ড নিলাম, ম্যাগনেসিয়াম খণ্ড নিলাম। ধরো এই ম্যাগনেসিয়াম খণ্ডের 2 নম্বর শক্তি স্তরের শক্তি হচ্ছে ধরো 10 ইলেকট্রন ভোল্ট। ভালো করে বুঝো, কত নাম্বার? কত? তো এই ম্যাগনেসিয়ামের 2 নম্বর শক্তি স্তরে শক্তি হচ্ছে ধরো 10.01 ইলেকট্রন ভোল্ট। হালকা তফাৎ আছে না? ধরো এই ম্যাগনেসিয়ামের 2 নম্বর শক্তি স্তরে ধরলাম 9.999 ইলেকট্রন ভোল্ট। তাহলে দেখো এখানে কে একই পরিমাণ শক্তি স্তরে, একই শক্তি স্তরে কি ইলেকট্রনের মানে শক্তিটা কি আলাদা না? তো শক্তির একটা পাল্লা আছে না, এই পাল্লাটা হচ্ছে মূলত এই ব্যান্ডটা। বুঝছো কি না? তাহলে এখন দেখো যে কোনো পরমাণুতে শক্তি ব্যান্ডের সংখ্যাটা লিখে নাও। কোনো পরমাণুতে বিভিন্ন কোনো পদার্থের বিভিন্ন পরমাণুতে, দেখো কোনো পদার্থের বিভিন্ন পরমাণুতে বিভিন্ন শক্তি একই শক্তি স্তরে আলাদা আলাদা শক্তি বা থাকে। শক্তির এই পাল্লাকে সহজে লিখে দিলাম আর কি। শক্তির এই পাল্লাকে শক্তি ব্যান্ড বলে। শক্তির পাল্লাকে শক্তি ব্যান্ড বলে। ঠিক আছে। পাল্লা বলতে কি, ধরো সর্বোচ্চ আর সর্বনিম্ন আর কি। সর্বোচ্চ কত শক্তি, তাহলে সর্বোচ্চ এবং সর্বনিম্নের মধ্যে আর কি, সর্বোচ্চ ও সর্বনিম্নের মধ্যে আর কি। আচ্ছা এটা লেখা হলে বলি, তাড়াতাড়ি লেখো। আচ্ছা, তো আমি এখনো ব্যান্ড তত্ত্ব এটা এখনো বলি নাই, আমরা এখনো ব্যান্ড তত্ত্বে যাবো আস্তে আস্তে, অসুবিধা নেই, বলতেছি একটু। প্রধান তিনটি শক্তি ব্যান্ড হলো, প্রধান তিনটি শক্তি ব্যান্ড। এক যোজন ব্যান্ড,
2 পরিবহন ব্যান্ড 3 নিষিদ্ধ ব্যান্ড এই তিনটা ব্যান্ড হচ্ছে আমাদের শক্তির প্রধান তিনটা সরকার। এখন আমরা যে তিনটা জিনিস নিয়ে জানবো, যে যোজন ব্যান্ড, পরিবহন ব্যান্ড এবং কি নিষিদ্ধ ব্যান্ড। আচ্ছা দেখো, আমি একবারে সিম্পলি তোমাদেরকে বোঝাচ্ছি। ধরো একটা পরমাণু নিলাম, আমি একটা ম্যাগনেসিয়ামের খণ্ড নিলাম, ম্যাগনেসিয়ামের একটা খণ্ড নিলাম। ধরো ম্যাগনেসিয়ামের খণ্ড বলতে ম্যাগনেসিয়াম নিলাম আর কি। ম্যাগনেসিয়ামে কয়টা শক্তিস্তর থাকে? কয়টা শক্তিস্তর? 3টা। কয়টা? ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস কত? 12 না? 12। তাহলে 12 হলে প্রথম শক্তিস্তরে 2টা, পরবর্তী শক্তিস্তরে কত? পরবর্তী শক্তিস্তরে ম্যাগনেসিয়াম 12, তাহলে 2 আর 2 না? তাহলে এখানে কয়টা হবে? শক্তিস্তর কয়টা? তাহলে 3টা শক্তিস্তরের জন্য কয়টা শক্তি ব্যান্ড হয়? 3টা। তাহলে আমি ধরো 3টা শক্তি ব্যান্ড আঁকলাম আর কি। দেখো এখানে হচ্ছে প্রথম শক্তি ব্যান্ড, এটা ধরো এই অনেক বইতে পয়েন্ট দেয়, অনেক বইতে এভাবে দেয়। এটা হচ্ছে প্রথম শক্তি ব্যান্ড, তারপরে ধরো এই যে দ্বিতীয় শক্তি ব্যান্ড, খুবই কনসেপচুয়াল জিনিসপত্র, ঠিক আছে? দ্বিতীয় শক্তি ব্যান্ড, তারপর হচ্ছে ধরো তৃতীয় শক্তি ব্যান্ড। আচ্ছা এখন লেখা বন্ধ করো। তাহলে এখন আমাকে বলো তো তৃতীয় শক্তি ব্যান্ড, এটা আমি এখানে লিখলাম। আচ্ছা তাহলে ম্যাগনেসিয়ামের যোজনী কত? 2 না? তাহলে আমরা এখানে কি বলছিলাম? যোজন ব্যান্ড। তাহলে যোজন ব্যান্ড কত? এই যে 2 নাম্বার যেটা, এটা না যোজন ব্যান্ড? যোজন মানে কি? সর্বশেষ শক্তিস্তরে যেখানে ইলেকট্রন থাকে। তাহলে এখানে যোজন ব্যান্ড কোনটা? তৃতীয় শক্তিস্তর যেটা, তৃতীয় শক্তি ব্যান্ড যেটা, এটা। তাহলে এটাকে আমরা অলসো কি বলতে পারি? যোজন ব্যান্ড। বুঝছো কিনা? এখন আসো পরিবহন ব্যান্ড। পরিবহন ব্যান্ড বলতে ধরো এখান থেকে এখানে ইলেকট্রন যাচ্ছে, এখান থেকে ধরো এটা একটা পরিবহন ব্যান্ড, এটা একটা পরিবহন ব্যান্ড। বুঝছো কিনা? তারপর হচ্ছে কি, আমি এগুলো আলাদা আলাদা ডেফিনেশন দিব। এবার হচ্ছে নিষিদ্ধ ব্যান্ড। দেখো তো এই শক্তি ব্যান্ড আর এই শক্তি ব্যান্ডের মাঝে একটা ফাঁকা জায়গা থাকে কিনা? এটাকে কি বলা হয়? নিষিদ্ধ ব্যান্ড। বোঝা গেছে 3টা ব্যান্ড কি ব্যান্ড? তাইলে যোজন ব্যান্ড, পরিবহন ব্যান্ড, আর কি ব্যান্ড? নিষিদ্ধ ব্যান্ড। তো উঠাও তাড়াতাড়ি, সুবিধা নেই। আচ্ছা তাহলে আমরা যোজন ব্যান্ড নিয়ে কথা বলছিলাম আর কি। যোজন ব্যান্ডটা কি? পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে, একদম এই সহজে যদি বলি, কথা বলবো না আজকের জিনিস, মানে এই অধ্যায়টা খুবই বেসিক। পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে যে একটা শক্তি স্তর থাকে, তো একটা খণ্ডতে, একটা সোডিয়াম খণ্ডতে বা একটা ধাতব খণ্ডে, ধরো একটা সোডিয়াম খণ্ডে অনেকগুলো সোডিয়াম থাকতে পারে। তো এই সোডিয়ামের সর্বশেষ শক্তি স্তরে ধরো সোডিয়াম, ধরো 3টা ধরলাম আর কি, আমি আবার বলতেছি। ধরো এটা একটা সোডিয়াম খণ্ড, ধরো আমি 3টা ধরে এক্সাম্পলটা দিচ্ছি আর কি। ধরো এর যোজন স্তর কত? 3 না? প্রথম কক্ষপথে 2টা, পরবর্তী কক্ষপথে 8টা, পরবর্তী কক্ষপথে 1টা। তাহলে 3 ধরলাম, এরও 3 ধরলাম, এরও 3 ধরলাম। এর 3 নম্বর শক্তি স্তরে ইলেকট্রন হচ্ছে ধরো 30 ভোল্ট, 30 ইলেকট্রন ভোল্ট। তারপরে এখানে ধরলাম কত? 30.001 ইলেকট্রন ভোল্ট। এগুলো পার্থক্য খুবই কম, মারাত্মক কম, মানে প্রায় একই। আর এখানে ধরলাম কত? 29.999 ইলেকট্রন ভোল্ট। তাহলে এখন দেখো তো এরা এই ধরো 30 হচ্ছে, ধরো এখানে বসাইলাম, তারপর 30.001 ধরো আর কি দিকে বসাইলাম। ধরো হাইস্ট এবং লোয়ের ভিতরে একটা রেঞ্জ তৈরি হয় না, একটা পাল্লা। কোনটা? হ্যাঁ সব, আর এর উপরে তার কোনো ব্যান্ড নাই, ঠিক আছে কিনা? ওকে। তো এখন দেখো তাহলে আমরা যোজন ব্যান্ডের সংজ্ঞাটা কি লিখতে পারি? লেখো যোজন ব্যান্ডের সংজ্ঞাটা বাংলা লেখা হয়। যোজন ইলেকট্রনগুলোর শক্তির পাল্লার কারণে যে ব্যান্ড তৈরি হয়। আমার কথা বুঝছো কিনা? যোজন ইলেকট্রনগুলোর শক্তির পাল্লার কারণে, লেখো যোজন ইলেকট্রনগুলোর যোজন ব্যান্ড। তাহলে যোজন ইলেকট্রন বলতে পরমাণু সর্বশেষ শক্তি স্তর আর কি। যোজন ইলেকট্রনগুলোর শক্তির পাল্লার কারণে, সহজে লিখলাম, সৃষ্ট ব্যান্ডকে যোজন ব্যান্ড বলে। আচ্ছা বলো তো এখন নিষ্ক্রিয় গ্যাস, আমরা একটু যদি কথাবার্তা বলি, নিষ্ক্রিয় গ্যাসে যোজন ব্যান্ডে ইলেকট্রনগুলো পূর্ণ থাকে কিনা?
আর যেগুলো নিষ্ক্রিয় গ্যাস না অন্যান্য পদার্থ এদের কিন্তু আংশিকভাবে পূর্ণ থাকে, ফলে এরা ইলেকট্রন কি গ্রহণ করতে পারে বা দিতে পারে। ধরো এই যে যোজন ব্যান্ড যেটা আর কি, নিষ্ক্রিয় গ্যাসের যোজন ব্যান্ডে ইলেকট্রনগুলো কানায় কানায় পূর্ণ থাকে, ফলে এরা কি করতে পারে না, করতে পারে না। এখন তোমরা যদি বলো বা নিষ্ক্রিয় গ্যাসের সাথে মাঝে মধ্যে যৌগ গঠন করে, ওই যে জ্যাননের যেটা দেখলাম কি, তখন ওই যে এক্সট্রিম পর্যায়ে তাপ দিলে স্বাভাবিক তাপমাত্রায় যোজন ব্যান্ডে ইলেকট্রনগুলো কি থাকে, পূর্ণ থাকে। পূর্ণ থাকে হিসেবে তারা কি শক্তি মানে ইলেকট্রনগুলো কি বের হতে পারে না, গ্রহণ করতে পারে না কিংবা দিতে পারে না, বুঝছো? তাহলে এখানে একটা হিন্টস লিখে দাও যে ইনফরমেশন আর কি, ইনফোটা লিখে রাখো যে কি কি লিখবা, নিষ্ক্রিয় গ্যাসের যোজন, এটা হচ্ছে নিষিদ্ধ ব্যান্ড, নিষ্ক্রিয় গ্যাসের যোজন ব্যান্ডে ইলেকট্রনগুলো পূর্ণ থাকে, অন্যান্য পদার্থে কি থাকে, আংশিক পূর্ণ থাকে। কি বললাম, পূর্ণ থাকলে কি হয়, এটা বিক্রিয়া অংশগ্রহণ আরেকজনকে দিবে না নিবে না আর কি। অন্যান্য পদার্থে আংশিক পূর্ণ থাকে, আংশিক পূর্ণ থাকে। তাড়াতাড়ি 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 লেখো। যোজন ব্যান্ড আমরা পড়ছিলাম, তো যোজন ব্যান্ডকে যখন আমরা একটা পরমাণুতে হিট দিই তখন যোজন স্তর থেকে মানে জুজুতা স্তর থেকে ইলেকট্রন বের হয়ে যায় না, বের হয়ে সে পরিবহন করে কিনা। দেখো ধরো এখানে আমি 3টা ইলেকট্রন আঁকলাম, তোমাদের বোঝার সুবিধার্থে 3টা ইলেকট্রন আছে এরকম না, একটা অনেকগুলো থাকতে পারে আর কি, 3টা ইলেকট্রন এখানে আছে। তাহলে সে ধরো এখান থেকে বের হয়ে যায় না, হিট দিলে এখান থেকে বের হয়ে যায় না, এখান থেকে বের হয়ে যায় না, এখান থেকে বের হয়ে যায় না, তখন এখানে আরেকটা ব্যান্ড তৈরি হয়। এই ব্যান্ডটাকে কি বলবো, ধরো যোজন স্তর থেকে সে পরিবহন করছে, এটাকে কি বলবো, পরিবহন ব্যান্ড। এটাকে কি বলবো, পরিবহন ব্যান্ড। তাহলে আমরা বলতে পারি যে যোজন স্তর থেকে ইলেকট্রনগুলো বের হয়ে পরিবহন করে, পরিবহনকৃত ইলেকট্রনগুলো যে ব্যান্ড তৈরি করে বা যে শক্তির পাল্লা তৈরি করে এদেরকে কি বলে, পরিবহন ব্যান্ড বলে। লিখে বলো, পরিবহন ব্যান্ড বলে। তো এখানে তো এটা তো পরিবহন হয়, এটা তো পরিবহন হয়, একটা থেকে আরেকটা যায় না, পরিবহন পরিবহন ব্যান্ড। এবার লেখো যে হ্যাঁ ইলেকট্রন এক জায়গা থেকে আরেক জায়গায় ধাপান্তরিত হয় না, কেমিস্ট্রিতে পড়ো না তোমরা? তো আমরা যখন এটা দেখো কেমিস্ট্রিতে আমরা কখন পড়ি, তখন হচ্ছে বিকিরণ হয়, এক স্তর থেকে আরেক স্তরে গেলে তখন কি হয়, বিকিরণ হয়। তো এখন আমরা দেখো আমরা ব্যান্ড তত্ত্বটা কেন পড়তেছি জানো, আমরা ব্যান্ড তত্ত্বটা পড়তেছি মূলত সে পরিবাহী, অর্ধপরিবাহী নাকি অপরিবাহী। যখন সে পরিবাহী হবে তখন সে এই দেখো তো যখন একটু পরে আমরা ডিটেলসে বলবো, যখন পরিবাহীর জন্য যোজন ব্যান্ড থেকে পরিবহন ব্যান্ডে যাওয়ার জন্য কি শক্তি দরকার হবে নাকি অটো যাবে, স্বাভাবিক তাপমাত্রা যাওয়া শুরু করে, পরিবাহী মানে কি স্বাভাবিক তাপমাত্রা যাওয়া শুরু করে। আর যখন অর্ধপরিবাহী তখন এদের ভিতরে শক্তির মানে এই গ্যাপটা কি বেশি থাকে না কম থাকে, সামান্য থাকে। আর যখন অপরিবাহী তখন এদের গ্যাপ থাকে অনেক বেশি, ফলে যোজন ব্যান্ড থেকে পরিবহনে যাইতে পারে না। আমরা এই ব্যান্ড তত্ত্ব পড়তেছি মূলত কিসের জন্য জানো, ওই যে পরিবাহী, অর্ধপরিবাহী এবং কি কুপরিবাহী এদেরকে চিহ্নিত করার জন্য। একটু পরে আমরা ডিটেলসে 3টার জন্য আলাদা আলাদা দেখাবো। তো তুমি যদি এখন বলো এখান থেকে এখানে ইলেকট্রন যেতে পারে না, ওগুলো হচ্ছে বিকিরণ, আমি তো ওগুলো পড়া দিচ্ছি না। এখন বিকিরণ কি তুমি ইলেকট্রনিক যন্ত্রের ভিতরে দেখাইবা, ওই টপিকটা এখানে না, ঠিক আছে, ওইটাও হয়। তো এবার লেখো যে যোজন ব্যান্ড, এবার হেডলাইন লেখো যে যোজন ব্যান্ড থেকে ইলেকট্রন মুক্ত হয়ে, যোজন ব্যান্ড থেকে ইলেকট্রন মুক্ত হয়ে, যোজন ব্যান্ড থেকে ইলেকট্রন মুক্ত হয়ে পরিবহনে অংশগ্রহণ করে, পরিবহনে অংশগ্রহণ করে। এই পরিবহনকৃত ইলেকট্রনগুলো যে পাল্লা তৈরি করে তাদের পরিবহন ব্যান্ড বলে, পরিবহন ব্যান্ড বলে। আমি আবার বলতেছি, অধ্যায়টা খুবই বেসিক, ভালোভাবে বুঝতে আমাদেরকে। হ্যাঁ এটা তাড়াতাড়ি 1 সেকেন্ড সময়। আচ্ছা 1 সেকেন্ড শেষ। এখন আমরা লিখবো যে কি নিষিদ্ধ ব্যান্ডটা কি। তাহলে নিষিদ্ধ ব্যান্ডটা কি, পরিবহন ব্যান্ড, যোজন ব্যান্ড থেকে পরিবহন ব্যান্ডের মাঝে যে একটা ব্যবধি থাকে তাকে আমরা কি বলবো, নিষিদ্ধ ব্যান্ড। ব্যবধি বা ব্যান্ডটাকে বা ব্যবধি বা স্তর বা পাল্লাকে লেখো নিষিদ্ধ ব্যান্ড, নিষিদ্ধ ব্যান্ড।
দেখো যোজন ব্যান্ড এবং যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ডের মাঝে যে ব্যবধি বা পাল্লা থাকে তাকে নিষিদ্ধ ব্যান্ড বলে। নিষিদ্ধ ব্যান্ড বলে, ঠিক আছে। তো নিষিদ্ধ ব্যান্ডটা যদি আমরা একটু সুন্দর করে স্পেসিফিক ভাবে বলি তোমাদেরকে, নিষিদ্ধ ব্যান্ড, তো ওটাতে একাধিক নিষিদ্ধ ব্যান্ড থাকতে পারে না, নিষিদ্ধ ব্যান্ড একাধিক থাকতে পারে। এখন দেখো এখন দেখো যোজন ব্যান্ড তো একটাই থাকবে। ধরো আমি বলতেছি, দাঁড়াও 1 মিনিট, এটা হচ্ছে পরিবহন ব্যান্ড। এই দেখো আমি বলি প্রথম শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে যে ইলেকট্রন যাবে কিংবা আসবে, এগুলো কেমিস্ট্রি, এগুলো আমি এমনিই বলছি তোমাদের বোঝার জন্য। বাট এখানে আমি তো আবার স্পেসিফিক বলতেছি, এখানে ফুটতেছি কেন, এখানে ফুটতেছি যোজন থেকে পরিবহনে যাওয়ার জন্য, বুঝছো কিনা। তাহলে এখন দেখো, তাহলে এটা যদি এটাকে ধরলাম কি ব্যান্ড, এই পরিবহন না, যোজন ব্যান্ড, আর এটাকে কি বলতেছি, পরিবহন ব্যান্ড। আরে ভাই আমি এখানে নেসেগুলো দিলাম না আর কি, যোজন নিচে কেমনে, বাকিগুলো দিলাম না আর কি। তো এই দুইটার মাঝে যেটা থাকে এটাকে কি বলবো, নিষিদ্ধ ব্যান্ড। তো দেখো এখন এই নিষিদ্ধ ব্যান্ডের, 1 মিনিট সময় দিচ্ছি, এই নিষিদ্ধ ব্যান্ডের পাল্লা কার বেশি থাকবে, নিষিদ্ধ ব্যান্ডের পাল্লা কার বেশি থাকবে, হ্যাঁ অপরিবাহীর অনেক বেশি, এখান থেকে ইলেকট্রন যাওয়া অনেক কষ্টসাধ্য হবে। এটা লেখি চিত্রটা আঁকো। এবার আমরা গত ক্লাসে পরিবাহী, অপরিবাহী, অর্ধপরিবাহী কিসের উপর ভিত্তি করে দেখছিলাম, বিদ্যুৎ পরিবহনের উপর, মানে ঠিক আছে না, বিদ্যুৎ পরিবহনের উপর নির্ভর করে আমরা 3টা জিনিস আলাদা আলাদা করে দেখছিলাম। তো আজকে ক্লাসে আমরা আজকে ক্লাস বলতে এখন দেখবো যে শক্তি ব্যান্ডের উপর নির্ভর করে কীভাবে এদেরকে তফাৎ বিয়ে করতে পারে। হেডলাইন দাও, যে শক্তি ব্যান্ডের উপর নির্ভর করে বা শক্তি ব্যান্ডের সাহায্যে শক্তি ব্যান্ডের সাহায্যে অর্ধপরিবাহী, অপরিবাহী, হেডলাইন দাও সুন্দর করে। প্রথম আমরা কার জন্য দেখব, পরিবাহীর জন্য। 1 নাম্বার দেখো, পরিবাহীর জন্য। সো পরিবাহীর জন্য আমাদের কি হয়, আমি এই গ্রাফটা আঁকতেছি, দেখো পরিবাহী জিনিসটা কি, একদম সোজা বাংলা কথা বলে যে খুবই তাড়াতাড়ি ইলেকট্রনটা কি প্রবাহিত করতে পারে, মানে ইলেকট্রন মুভ করতে পারে, ইলেকট্রন চলাচল করতে পারে। তাহলে এখন দেখো আমি যদি আঁকি, এটা হচ্ছে কি ব্যান্ড জানো, পরিবহন ব্যান্ড, সরি যোজন ব্যান্ড। এটা হচ্ছে কি ব্যান্ড, এটা কি ব্যান্ড, এটা কি ব্যান্ড, পরিবহন ব্যান্ড। এটা কি চিত্রটা কি হয়েছে, চিত্রটা হয়েছে না। যখন পরিবাহী তখন যোজন ব্যান্ড আর পরিবহন ব্যান্ডের মধ্যে কোনো পার্থক্য থাকবে না, বরং একটা আরেকটার উপর ওভারল্যাপ করবে। দেখো জিনিসটা হবে কি, এই দেখো নিষিদ্ধ ব্যান্ড থাকবে না, সহজে তাড়াতাড়ি ইলেকট্রন মুভ করতে পারবে। তখন দেখো আমি আরেক কলম দেখতেছি, এখানে হালকা পরিমাণ, এই দেখো এই নীল কালার যেটা, এটা কি পরিবহন ব্যান্ড। কারণ কি, কারণ তখন এখানে দেখো, এখানে ইলেকট্রন থাকে কয়টা, সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে, 1টা 2টা বা 3টা। এখানে হালকা পরিমাণ তাপ দিলে দেখো এখানে অলরেডি আমাদের ইলেকট্রনগুলো, ধরো এখানে অলরেডি ইলেকট্রনগুলো 2-1টা এখানে আসেও, আর আমি যদি তাপ দেওয়ার সাথে সাথে তো যোজন ব্যান্ড থেকে সে পরিবহন করা শুরু করবে। এটা হচ্ছে আমাদের কি পরিবাহী জন্য আর কি, পরিবাহীর জন্য যে আমাদের শক্তি ব্যান্ড। তবে আমি যে কথাগুলো বলছি এবার একটু বাংলা লেখা লিখে নাও, যে পরিবাহীতে নিষিদ্ধ ব্যান্ড পরিবাহীতে নিষিদ্ধ ব্যান্ড থাকে না, পরিবাহীতে নিষিদ্ধ ব্যান্ড থাকে না। উল্টো কি হয়, যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ড একটার উপর একটা কি করে ওভারল্যাপ করে, উল্টো যোজন ব্যান্ড ও
পরিবহন ব্যান্ড, যোজন ব্যান্ড ও পরিবহন ব্যান্ড একটির উপর অন্যটি ওভারল্যাপ করে। ওভারল্যাপ করে। আরেকটা পয়েন্ট এখানে লিখে নিতে পারো যে দেখো, তাহলে এখান থেকে দেখো ইলেকট্রন কখন পরিবাহিত হয় আমি বলছিলাম যখন আমাদের একটা কি থাকে, সুনির্দিষ্ট বিভব পার্থক্য থাকে। তাহলে এখানে কি বিভব পার্থক্য অনেক দেওয়া লাগবে নাকি হালকা বিভব পার্থক্য দিব? হালকা। কি কেমন দিব? হালকা না? ইলেকট্রন কোথায় যায়? উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। তখন এখানে তো অলরেডি আমাদের দেখো এটা একটার উপর একটা মানে মাখো মাখো অবস্থায় আছে, ঠিক আছে? হ্যাঁ সরি, তাহলে আমি কি বলছিলাম? উচ্চ বিভব থেকে। আচ্ছা, তাহলে এখন দেখো হালকা পরিমাণ বিভব পার্থক্য সৃষ্টি করলেই ইলেকট্রন চলাচল করা শুরু করে। ওকে, এটা হচ্ছে পরিবহন ব্যান্ডের জন্য। এখন আমরা অর্ধপরিবাহীর জন্য কি হবে এটা দেখবো আর কি। ওরা তাড়াতাড়ি। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অর্ধপরিবাহীর জন্য কি হয়। অর্ধপরিবাহী লেখো, অর্ধপরিবাহী। আচ্ছা এক্ষেত্রে দুইটা একসাথে না, আলাদা আলাদা লেখাই। লেখো অর্ধপরিবাহীর জন্য, অর্ধপরিবাহীর জন্য। পরিবাহীর জন্য দেখো, তাহলে অর্ধপরিবাহীতে কি আমাদের নিষিদ্ধ ব্যান্ড থাকবে কি থাকবে না? থাকবে। মানে কার তুলনায় কম? অপরিবাহীর তুলনায় কম। তাহলে দেখো তখন আমরা যদি শক্তি ব্যান্ডের চিত্রটা আঁকি, দেখো অপরিবাহী কুপরিবাহীর তুলনায় কম, কুপরিবাহীতে অনেক বেশি। তাহলে এখন দেখো কালারটা হচ্ছে কি? যোজন ব্যান্ড। এই ব্যান্ড বানানে কি আকার আছে নাকি শুধু আছে মনে হয়? আচ্ছা বাংলা বানান ভুল করতেছি না। আচ্ছা এটা কি ব্যান্ড? এটা হচ্ছে পরিবহন ব্যান্ড। তো এখানে যে নিষিদ্ধ ব্যান্ড থাকে, এই নিষিদ্ধ ব্যান্ডটা হালকা। কারণ আমরা গতকালকে ক্লাসে তোমাদেরকে বলছিলাম অর্ধপরিবাহীতে তাপমাত্রা বাড়ালে কি হয়? বিদ্যুৎ চলাচল করা শুরু করে না? রোধ কি কমে না? রোধ কি কমে। তাহলে এখন দেখো স্বাভাবিক তাপমাত্রায়, দেখো তো এই স্বাভাবিক তাপমাত্রায় আমাদের ইলেকট্রনগুলো কই থাকে? পরিবহন ব্যান্ডে নাকি যোজন ব্যান্ডে? স্বাভাবিক তাপমাত্রায় ইলেকট্রনগুলো কই থাকে? যোজন ব্যান্ডে না? যে গতকালকে আমরা সিলিকনের যে এটা দেখাইছিলাম, দেখো তো সিলিকন তার সর্বশক্তি স্তরে কয়টা ইলেকট্রন? 4টা। 1টা 2টা 3টা 4টা। সে সমযোজী বন্ধনের মাধ্যমে কি করে? আরও 4টা আনে। 1টা 2টা 3টা 4টা সমযোজী বন্ধনের মাধ্যমে আরও 4টা আনে। তাহলে দেখো তো তার মানে কি পূর্ণ থাকে কি না? তো যখন আমরা হালকা তাপ দিলে যোজন ব্যান্ড থেকে ইলেকট্রনটা কই যাবে? পরিবহন ব্যান্ডে যাবে। এখন হালকা তাপ কি কার তুলনায় বেশি দেওয়া লাগবে? কার তুলনায়? পরিবাহীর তুলনায় বেশি দেওয়া লাগবে না? তাহলে এই যে কথাগুলো একটু বাংলাতে লিখে নাও যাতে তুমি রিভাইজ দিবার সময় মনে থাকে। লেখো স্বাভাবিক তাপমাত্রায় এক্ষেত্রে বলতে অর্ধপরিবাহীর ক্ষেত্রে, এক্ষেত্রে যোজন ব্যান্ডে ইলেকট্রন পূর্ণ থাকে। যোজন ব্যান্ডে ইলেকট্রন পূর্ণ থাকে এবং পরিবহন ব্যান্ড কি থাকে? খালি থাকে। এবং পরিবহন ব্যান্ড খালি থাকে। তখন তাপমাত্রা বাড়ালে ইলেকট্রনগুলো কোথায় যায়? দেখো ইলেকট্রনগুলো এই যে এখানে থাকে, এখানে থাকে। তখন তাপমাত্রা বাড়ালে এখানে চলে যায়। এই যে বাচ্চারা গত ক্লাসে বলছিলাম হোলটা কি? এই যে যখন এখান থেকে ইলেকট্রনটা এখানে চলে যায়, এইখানে একটা খালি জায়গা তৈরি হয়। বুঝছো কিনা? এখানে একটা, তাহলে হোল কোথায় সৃষ্টি হয়? ভালো কোশ্চেন। পরিবহন ব্যান্ডে নাকি যোজন ব্যান্ডে? যোজন ব্যান্ডে। বোঝা গেছে? হ্যাঁ ওকে। এই যে তাপমাত্রা বাড়ালে তাহলে কি লিখবা? তাপমাত্রা বাড়ালে কি লিখবা বলো? হ্যাঁ, তাপমাত্রা বাড়ালে ইলেকট্রনগুলো
তাপমাত্রা বাড়ে। ভবিষ্যতে তুমি এই জাস্ট আমার নোটটা পড়াটা রিভাইজ দিয়ে গেলে আর কিছু লাগবে না, বইয়ের আর তেমন 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 না, বইয়ের আর কিছুই নেই, আমি বই সবগুলো ইনফরমেশন লিখে দিচ্ছি। তখন তাপমাত্রা বাড়লে ইলেকট্রনগুলো যোজন ব্যান্ড থেকে ওয়ালাইকুম আসসালাম, যোজন ব্যান্ড থেকে পরিবহন ব্যান্ডে ধাপান্তরিত হয় বা চলে যায় আর কি, ধাপান্তরিত হয়। ঠিক আছে, ওকে। আর অন্তরকের ক্ষেত্রে কি হয় বাচ্চারা, অন্তরক বা অপরিবাহীর ক্ষেত্রে তখন নিষিদ্ধ ব্যান্ডটা অনেক বেশি। আচ্ছা, তো এখানে যে নিষিদ্ধ ব্যান্ডটা আছে, নিষিদ্ধ ব্যান্ডটা সিলিকনের জন্য একরকম। নিষিদ্ধ ব্যান্ডটা কি, মানে শক্তির ইয়েটা আর কি, এটা হচ্ছে নিষিদ্ধ ব্যান্ড, নিষিদ্ধ ব্যান্ড। তো এখানে আরেকটা ইনফরমেশন আছে, লেখো সিলিকনের জন্য। হ্যাঁ, এখন দেখো তাহলে এখানে নিষিদ্ধ ব্যান্ডের যে শক্তি বা এনার্জি, নিষিদ্ধ ব্যান্ডের শক্তি এনার্জিটা খুব কম না, কম কিনা? তাহলে দেখো আর একটা ইনফরমেশন, তখন না, এক্ষেত্রে নিষিদ্ধ ব্যান্ডে শক্তি খুব কম থাকে, কম কেন থাকে দেখো, মানে এগুলো খুবই রিলেট করে দেয়। কম কেন থাকে, এটা সমযোজী বন্ধন, ঠিক না? সমযোজী বন্ধন থাকে মানে সহজে চলে যেতে পারে। এক্ষেত্রে নির্দিষ্ট, আচ্ছা, নিষিদ্ধ ব্যান্ডে শক্তি খুব কম থাকে। তো শক্তি আমরা গতকালকে বলছিলাম কারা, সিলিকন এবং কি জার্মেনিয়াম। তো সিলিকনের জন্য লেখো, সিলিকনের জন্য এই এনার্জিটা হচ্ছে আমাদের 0.7 ভোল্ট মনে হচ্ছে, হ্যাঁ 0.7 ইলেকট্রন ভোল্ট। এই ইলেকট্রন ভোল্ট মানে বুঝো কত দ্বারা গুণ দিতে হবে, জুলে নিতে হলে 1.6 × 10⁻⁹, মানে অনেক ছোট। আর আরেকটা কি দেখছিলাম, জার্মেনিয়ামের জন্য এটা হচ্ছে 1.1, এটা মাথায় রাখবো খুবই ভালোভাবে। পরিবাহী নিষিদ্ধ ব্যান্ড থাকে না, এটাতে বলতেছিলাম। পরিবাহী নিষিদ্ধ ব্যান্ডটা থাকে না, উল্টা একটার উপর আর কাছে পড়ে, ওভারল্যাপ করে আর কি। হ্যাঁ, আচ্ছা, তো অর্ধ পরিবাহীর জন্য অর্ধ লিখছি, অর্ধ পরিবাহীর জন্য আমরা লিখলাম। তো এখন পরিবাহীর ক্ষেত্রে কি হয়, পরিবাহীর ক্ষেত্রে এই পাল্লাটা অনেক বেশি থাকে। এবার লেখো পরিবাহীর জন্য, লেখো পরিবাহীর জন্য, এই সরি কাহানি, হ্যাঁ লেখো অপরিবাহীর জন্য বা অন্তরক বা কুপরিবাহী, অপরিবাহীর জন্য। দেখো অপরিবাহীর ক্ষেত্রে আমাদের ব্যান্ড তত্ত্বটা কিরকম হয় আমরা যদি একটু দেখি। দেখো তো, এটা হচ্ছে ধরো আমাদের অক্ষ, আর এটা হচ্ছে কি ব্যান্ড বলো তো, এটা কি ব্যান্ড? যোজন ব্যান্ড। আর ধরো লালডা কালাডা, লালডা কি, লালডা হচ্ছে পরিবহন ব্যান্ড। তাহলে এগুলো ইয়ে করে পরিবহন ব্যান্ড। না, এটা আরও উপরে দাও, অনেক বড়, অসীম না বেটা। হ্যাঁ, এখানে নিষিদ্ধটা একটু বড় করে দিবা, তাহলে এটা কি হবে, পরিবহন ব্যান্ড। তাহলে এখন দেখো, আমরা অনেক তাপ দিলে তখন ইলেকট্রন যাবে, অনেক তাপ অপরিবাহীর ক্ষেত্রে। তাহলে এই দেখো, এই যে নিষিদ্ধ এলাকা যেটা, এটার এনার্জিটা অনেক বেশি, এটার এনার্জিটা 6 থেকে 15 ইলেকট্রন ভোল্ট। মানগুলো মাথায় রাখবা, 6 থেকে 15, আগেরটা ছিল 0.7 আর 1.1, অনেক কম না? সেই জায়গায় এটা হচ্ছে 6 থেকে 15 ইলেকট্রন ভোল্ট। তাহলে এখান থেকে ইলেকট্রনটা তুমি তাপ দিতে, সে যাইতে চাইতেছে না, বুঝছো? তাকে এই দেখো এখান থেকে এখানে ইলেকট্রন যাইতে কষ্ট হবে না, তাহলে এই এনার্জিগুলা সে ক্রস করে তারপর যাবে, বুঝছো কিনা? যায় না যে এরকম না। অপরিবাহীকে আমরা পরিবাহী বানায় ফেলতে পারি যখন উচ্চ তাপ দিই বা বিভিন্ন মানে সিস্টেম গ্রহণ করি, বুঝছো কিনা? এবার অপরিবাহীর ক্ষেত্রে তো অপরিবাহীর ক্ষেত্রে আর কিছু লেখার দরকার নেই, এটাই যে অপরিবাহীর ক্ষেত্রে লিখে নিতে পারো, লেখো। হ্যাঁ, এবার লেখো, হ্যাঁ এবার অপরিবাহীর ক্ষেত্রে দেখো, অপরিবাহীর জন্য না এগুলো চাপ দিবে। পরিবাহীর জন্য আমাদের নিষিদ্ধ ব্যান্ডের এনার্জি অনেক বেশি, সেটা হচ্ছে কি, কত রেঞ্জটা, 6 থেকে 15 ইলেকট্রন ভোল্ট। এই যে এটাই। আচ্ছা, তো এখন আমরা অর্ধপরিবাহীর প্রকারভেদ দেখব, আজকের লাস্ট টপিক। লেখো অর্ধপরিবাহী। আচ্ছা, তোমাদেরকে গত ক্লাসে একটা কথা বলছিলাম, মনে আছে
যে অর্ধপরিবাহীকে আরও প্রোডাক্টিভ করার জন্য আমরা ডোপিং করি। ডোপিং জিনিসটা কি? একটা অর্ধপরিবাহীতে ভেজাল মিশ্রিত করা। তাহলে ডোপিং জিনিসটা কি? ভেজাল মিশ্রিত করা। তাহলে আমাদের অর্ধপরিবাহী দুই প্রকার হতে পারে, একটা হচ্ছে কি ভেজাল থাকবে, আর একটা হচ্ছে কি ভেজাল থাকবে না। একটা হচ্ছে ভেজাল যুক্ত, একটা হচ্ছে ভেজাল মুক্ত। ঠিক আছে, এবার লেখো অর্ধপরিবাহী দুই প্রকার, একটা হচ্ছে অন্তর্জাত, একটা হচ্ছে বহির্জাত। অনেকগুলো নাম আছে, লেখো অর্ধপরিবাহী। হ্যাঁ, সুন্দর করে লেখো। হ্যাঁ, অর্ধপরিবাহী। হ্যাঁ, অর্ধপরিবাহী কত প্রকার? একটা হচ্ছে অন্তর্জাত, একটা হচ্ছে কি বহির্জাত। ব্যাজ যত্ন আবার বহির্জাত। তাহলে যেসব ক্ষেত্রে কি থাকে না, অপদ্রব্য থাকে না বা ভেজাল থাকে না, যেসব অর্ধপরিবাহীতে এখন দেখো আমরা কিন্তু আস্তে আস্তে আমাদের আসল খেলায় প্রবেশ করতেছি। হ্যাঁ, এতক্ষণ ছিল আমাদের ওয়ার্ম আপ, এখন কিন্তু আমাদের সরাসরি খেলা হচ্ছে। যেসব অর্ধপরিবাহীতে অপদ্রব্য বা ভেজাল থাকে না, ভেজাল থাকে না, তাদেরকে আমরা কি বলবো? অন্তর্জাত। আচ্ছা, অন্তর্জাতের ইংরেজি শব্দের একটু লিখে দিচ্ছি, লেখো ইন্ট্রেন্সিক। ঠিক আছে। আচ্ছা, এটার বাংলা আরেকটা নাম আছে অন্তর্জাতের, দ্বারা আমি বলতেছি ইন্ট্রেন্সিক বা বিশুদ্ধ। অন্তর্জাতের আরেকটা বা বিশুদ্ধ সেমিকন্ডাক্টর। আচ্ছা, আর বহির্জাতের ইংরেজি নামটা আমি এটাও লিখে দিচ্ছি, সেটা হচ্ছে এক্সট্রিনসিক। আচ্ছা, আর এক্ষেত্রে কারা থাকবে? বহির্জাত। কাদেরকে বলবো? বহির্জাতকে বলবো যাদের ভেজাল মিশ্রিত। হ্যাঁ, যেসব অর্ধপরিবাহীতে ভেজাল কিংবা ভেজালের এক নাম কি? অপদ্রব্য বলে আর কি, বা অপদ্রব্য মিশ্রিত থাকে, তাকে কি বলে? বহির্জাত বলে। বহির্জাত অর্ধপরিবাহী বলে, অর্ধপরিবাহী বলে। এখন দেখো, এই বহির্জাত অর্ধপরিবাহীতে আমরা কি করবো বলতো? এখানে কি মিশ্রিত? ভেজাল না? তো ভেজাল মিশ্রিত করবো যে প্রক্রিয়া, বা এটাকে বলবো আমরা ডোপিং। এই যে ভেজাল বা অপদ্রব্য মিশ্রিত যেটাকে করি আর কি, এটাকে আমরা বলি ডোপিং। এখন ডোপিং হচ্ছে প্রতি 10 কোটিতে একটা। কীভাবে ভেজালটা একদম কি তুমি কি একদম সব ভেজাল মিশ্রিত করে দিবে? অনেক কম, প্রতি 10 কোটিতে একটা। লেখাও ডোপিংটা হবে, ইনফরমেশনটা লিখে নাও, প্রতি 10 কোটিতে একটি। তোমাদেরকে আমি এমনভাবে পড়াচ্ছি, দেখবে অ্যাডমিশন টেস্টে তোমাদেরকে এত ডিপলি পড়ানো তোমার টাইম পাবে না, তোমরা যেখানেই পড়ো কখনোই এত ডিপলি পাবে না। অ্যাডমিশন টেস্টও জাস্ট এই নোটটা রিভাইজ দিয়ে গেলে এখান থেকেও এর বাইরে কিচ্ছু আসবে না। হয়তো তোমরা আলাদা করে কোশ্চেন প্র্যাকটিস করতে হবে, বাট ইনফরমেশন এখান থেকে প্রায় কিচ্ছু বাদ থাকবে না। ঠিক আছে, প্রতি 10 কোটিতে একটিতে, হ্যাঁ একটি মিশ্রিত করবে আর কি। তো দেখো, এই যে ডোপিং করে, দেখো এই বহির্জাত কিংবা এক্সট্রিনসিক, এটা আবার দুই প্রকার। কি টাইপ? দুই ধরনের টাইপ হয়। একটা হচ্ছে ফি টাইপ অর্ধপরিবাহী বা ফি টাইপ সেমিকন্ডাক্টর, একটা হচ্ছে কি এন টাইপ। তো আজকে আমরা এটা আলোচনা করলে ছুটি দিয়ে দেবো আর কি, জাংশন আরও পরে। হ্যাঁ, এগুলো দিয়ে জাংশন তৈরি হয় আর কি। ফি টাইপ সেমিকন্ডাক্টর, আরেকটা হচ্ছে কি বলো তো? আরেকটা কি? এন টাইপ সেমিকন্ডাক্টর। যাদের ক্লাসে মনোযোগ নেয় আমি তাদেরকে মানে পড়ানোর পরে ধরবো, উত্তর দেওয়া পর্যন্ত আমি ছাড়বো না, রুম বান্ধি রাখবো। ঠিক আছে, ওকে। আচ্ছা, অন্তর্জাত আর কি দেখলাম? বহির্জাত। ওকে, এটা উঠে নাও দাদা, উঠে নাও। এটা আমাদের কোনো কিছু আমাদেরকে ম্যাটার করে না, আমরা এটা নিয়ে একটু পড়াশোনা করব। কি? এক্সট্রিনসিক কিংবা বহির্জাত। বহির্জাতে আমরা দেখলাম যে কি হয়,
বলো একটু কথা বলো, কি হয়? ডোপিং। কি হয়? ডোপিং। ডোপিং জিনিসটা কি? ভেজাল মিশ্রিত করার যে প্রক্রিয়া, ভেজাল মিশ্রিত করার যে প্রক্রিয়া সেটাকে আমরা কি বলবো? ডোপিং। এখন ডোপিং এর উপর নির্ভর করে আবার সেমিকন্ডাক্টর দুই প্রকার হতে পারে, কি কি? ফি টাইপ, এন টাইপ। ফি টাইপ, এন টাইপ। এবার আমরা জানা উচিত না ডোপিং কি? তাহলে ডোপিংটা কি? ভেজাল, একদম সোজা এক লাইনে শর্ট করে তোমরা এই পরীক্ষায় আসলে একটু মানে লিখিও, ভেজাল মিশ্রিত করার পদ্ধতিকে ডোপিং বলে। এখন প্রশ্ন হচ্ছে ডোপিং কেন করা হয়? দেখো, ডোপিং করা হয় আমাদের কন্ট্রোলের জন্য। ধরো আমি যত বেশি ডোপিং করব আমার অর্ধপরিবাহীর কি মানে কন্ট্রোল আমার হাতে। ধরো আমি ধরো একটা এখানে ধরো এটা একটা অর্ধপরিবাহী, এটা একটা অর্ধপরিবাহী, এটা একটা অর্ধপরিবাহী। ধরো আমি এখানে কম ডোপিং করলাম, এখানে বেশি ডোপিং করলাম, তাহলে কম ডোপিং করলে এটার একটা ধর্ম দেখাবে, বেশি ডোপিং করলে একটা ধর্ম দেখাবে। তাহলে জিনিসটা আমার হাতে কন্ট্রোলের উপর, বুঝছো কি না? তাহলে এবার লেখো ডোপিং। ডোপিং এই তো সব ডোপিং এর পরে তো এন টাইপ পি টাইপ হবে। এন টাইপ পি টাইপ আজকে বিস্তারিত পড়বো তো। লেখো ডোপিং। ডোপিং, তাহলে ডোপিংটা এক লাইনে কি লিখবো? যে অর্ধপরিবাহীতে ভেজাল মিশ্রিত করার প্রক্রিয়াকে কি বলে? ডোপিং বলে। ঠিক আছে, তোমরা এখানে সবগুলো ডোপিং অবস্থায় আছো, তোমরা এখানে সবগুলো ডোপিং অবস্থায় আছো, কারণ সবগুলো ভেজাল মিশ্রিত করা, পিওর কেউ নাই। ওই যে ডোপিং এখানে তোমরা নানা ভাবে হইতে পারো, বন্ধু বন্ধুরে করছে, তোমরা একজন ডোপিং করছো, বাবা নানা ভাবে প্রভাবিত হইতেছো, ঠিক কি না? হ্যাঁ, এই যে আকাশটা ডোপিং করছে মোবাইলে, অনেকেরই মোবাইলে করছে ডোপিং, মানে ভেজাল মিশ্রিত করছে। তোমাদের ভিতর ভেজাল মিশ্রিত করার একটা আমার প্রধান হাতিয়ার হচ্ছে মোবাইল। লেখো অর্ধপরিবাহীতে ভেজাল মিশ্রিত করার প্রক্রিয়াকে ডোপিং বলে। তাহলে ডোপিং কত প্রকার বাচ্চারা? ডোপিং কত প্রকার? দুই প্রকার। এই যে ডোপিংটা ধরো, এই যে ডোপিংটা কই থেকে লিখবো? হ্যাঁ, ধরো এইদিকে একটা হচ্ছে কি টাইপ? ফি টাইপ। একটা হচ্ছে কি? এন টাইপ। ফি টাইপ অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর, আর একটা হচ্ছে এন টাইপ অর্ধপরিবাহী। দেখো এখানে ধরো এই মানে খুবই বেসিক কথাবার্তা, একদম এক্সট্রা কোনো সূত্র আসে না এখন পর্যন্ত, কিন্তু কদিন পরে ভুলে যাবে কারণ ইনফরমেশন বেশি। এই জন্য প্রত্যেকের জন্য বেসিকটা ভালো করে জানতে হবে আর কি। ফি টাইপ আর হলো এন টাইপ। তো এখন প্রশ্ন হচ্ছে ভাই ফি, এটার নাম ফি কেন, এটার নাম এন কেন? তো এটা আমরা আরেকটু পরে, অর্থাৎ 2 থেকে 3 মিনিট পরে। তো এখন আমরা দেখবো যে কি মিশ্রিত করলে ফি টাইপ হবে আর কি মিশ্রিত করলে এন টাইপ হবে। তো যখন আমরা ত্রিযুজি মিশ্রিত করবো তখন এটা ত্রিযুজি কারা কারা আছে? নাইট্রোজেন, অ্যালুমিনিয়াম। হ্যাঁ, অ্যালুমিনিয়াম, ঠিক আছে কিনা? তাহলে যখন আমরা ত্রিযুজি মিশ্রিত করবো তখন কি? ফি টাইপ। আর যখন পঞ্চযুজি মিশ্রিত করবো, ত্রিযুজি মানে কি? যাদের শেষ কক্ষপথে 3টা ইলেকট্রন তাদেরকে কি বলবো? ত্রিযুজি। আর যাদের শেষ কক্ষপথে 5টা ইলেকট্রন তাদেরকে কি বলবো? পঞ্চযুজি। আর নর্মালি সেমিকন্ডাক্টরে কয়টা ইলেকট্রন থাকে শেষ কক্ষপথে? 4টা। ওই যে সিলিকন, জার্মেনিয়াম, নর্মাল যেগুলো একদম পিওর, যেগুলো কি ইন্টেন্সিক নাকি এক্সটেন্সিক? ইন্টেন্সিক, যেটা বললাম আর কি, বুঝছো কি না? আসো তাহলে এখন দেখো ফি টাইপে আমরা কি মানে ত্রিযুজি নাকি পঞ্চযুজি? তাহলে দেখো এখানে, হ্যাঁ এটা একটু পরে, ত্রিযুজি মোল মিশ্রিত করব। হ্যাঁ, ত্রিযুজি বুঝি বুয়ের ডান, ত্রিযুজি বুঝি বুঝের ডান। ভালো, এটা ভালো। দেখো তাহলে এক্সাম্পল কি কি? বেরিয়াম হইতে পারে, অ্যালুমিনিয়াম হইতে পারে, তারপরে আরও কি, এটাকে কি বলে? স্বর্ণ নাকি? এই মলটার নাম কি ভুলে গেছি, জার্মানিয়াম না বেটা, গ্রেনিয়াম, মানে গেলিয়াম। ওই যে আম যুক্ত করলে মূল হয়ে যায়, তুমি আম আমি আম, ঠিক আছে? আর এই ক্ষেত্রে কি যুক্ত করব? পঞ্চযুজি মূল। এটা তো আমরা সবাই জানি। পঞ্চযুজি মূল মিশ্রিত করব, যেমন কারা ফসফরাস, আর্সেনিক। এক্সাম্পল কে? ফসফরাস, আর্সেনিক। এখন কেউ বলতে পারো ভাই এগুলো কি সব এই যে HB, অ্যান্টিমনি, বিসমাথ, এই যে এগুলা পঞ্চযুজি। এদের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন? 3টা ইলেকট্রন। এদের শেষ কক্ষপথে 5টা ইলেকট্রন। এইটা নির্ভর করে আমরা ফি টাইপ, এন টাইপ। শুনো, ফি টাইপ, এন টাইপ না জানলে তুমি ডায়োড, ট্রানজিস্টর এগুলো কিছু বুঝবে না। আমার কথা বুঝছো কি না?
এবং ডোপিং, হ্যাঁ, তো এগুলো এবং জাংশন পরবর্তীতে যে জিনিসগুলো আসবে আর কি। দেখো তোমরা কিন্তু এখন মানে মোবাইলের ভিতরে কি হচ্ছে এগুলো এখন জেনে ফেলবা, নিজেকে ইঞ্জিনিয়ারিং ফিল চলে আসবে তো, ঠিক না? বইটা চান্স নিশ্চিত, অলরেডি তোমাদের এক পা বুয়েটে যে, ঠিক আছে, আর এটা এখন একটু পরে বললে বইটা তোমরা ফা দিয়ে ফেলছো। হ্যাঁ আচ্ছা, গরম হওয়া যাবে না, ওকে ফাইন, আশা করি লিখছো। তো আমরা এখন জানবো এই পি টাইপ আর কি এন টাইপ, পি টাইপ আর এন টাইপ। লেখো পি টাইপ অর্ধপরিবাহী বা পি টাইপ সেমিকন্ডাক্টর। পি টাইপ, পি টাইপ তোরা যতবার স্মার্ট বোর্ড শব্দটা উচ্চারণ করছো, ততবার যদি বলতি দাদা স্মার্ট, তো তোদেরকে আমি একটা একটা করে চা খাওয়াইতাম। পি টাইপ পি টাইপ সেমিকন্ডাক্টর খুব ইম্পর্টেন্ট। এই তো আজকের পুরা দিনের ইম্পর্টেন্ট কথা হবে পি টাইপ আর এন টাইপ, ঠিক আছে? আবার এটা না যে বাকিগুলো ভুলে যেতে হবে, কারণ ওগুলো না জানলে আবার এটা জানবে। পি টাইপ আসো। আচ্ছা ভাই, পি টাইপে আমরা কাদেরকে যুক্ত করবো? ত্রিজুজি নাকি পঞ্চজুজি? ত্রিজুজি নাকি পঞ্চজুজি? তাহলে একটা এক্সাম্পল দাও, ধরো অ্যালুমিনিয়াম। তো আমরা কার সাথে যুক্ত করব? নর্মাল পিওর যেটা, ইন্টেন্সিক যেটা। তো ধরো আমি ইন্টেন্সিক গতকাল থেকে কোনটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, সিলিকন। তো তুমি কচি করে সুন্দর করে একটা সিলিকন আঁকি ফেলো। কচি করে। আচ্ছা, তো মাঝখানে এই সবাই কলম বন্ধ, 1 মিনিট মনোযোগ, খুবই ইন্টারেস্টিং, ফাইন, মজাদার, আর মানে ব্লা ব্লা ব্লা। ওকে, এখন দেখো তাহলে তুমি কি আনবা? অ্যালুমিনিয়াম, মাঝখানে একটা অ্যালুমিনিয়াম বাপকে আনি দাও। তো এই বাপের কয়টা ইলেকট্রন? কয়টা ইলেকট্রন শেষ করতে? 3টা। দেখো এ একটা, দুইটা, 3টা ভাই। তাহলে এখানে এই একটা ইলেকট্রন এর সাথে বন্ধনে আবদ্ধ হয়েছে, এর সাথে বন্ধনে আবদ্ধ হয়েছে, এর সাথে বন্ধনে আবদ্ধ হয়েছে। তো দেখো তো এখানে একটা বন্ধন অলরেডি হাত দিয়ে আছে, বাট এখানে তো ইলেকট্রন নাই। সে কার সাথে, এখানে কার সাথে সে কি করবে, কার সাথে বন্ধন করবে? তখন এখানে একটা কি তৈরি হবে? হোল। এখানে একটা কি তৈরি হবে? হোল। বুঝছো? এই হোল থেকে তখন অটোমেটিক ইলেকট্রন আসা শুরু করবে, তখন আমাদের ওই আগের ঘটনাটা ঘটবে। দেখো হোল মানে কি? কিছু নাই। এখানে দেখো 3টে ইলেকট্রন, তাহলে এখানে কি থাকে? একটা হোল, মানে কোনো জায়গা নাই, কোনো জায়গা না থাকে, এটা তো হোল। ইলেকট্রন চলে যাওয়ার পরে তো এখানে হোল হতে, তো দেখো আমি বলি ইলেকট্রন হোল খালি জায়গাটাকে মূলত হোল বলে। না, ইলেকট্রন গেলেও হোল, তো নরমালি তো এটা হোল, এটা এখন খালি না। এখানে না, ইলেকট্রন না গেলেও, ইলেকট্রন তো না থাকে তাহলে হোল বলে, না থাকা জিনিসটাই তো হোল। ওকে, আচ্ছা এখন দেখো তাহলে, এখন দেখো সে এই অ্যালুমিনিয়ামটি হোল থাকার কারণে সে কি ইলেকট্রন গ্রহণ করবে নাকি ছাড়বে? তাহলে এই অ্যালুমিনিয়ামটাকে অলসো বলে গ্রহিতা বা অ্যাবজর্ব। তাহলে এটাকে কি বলবো? গ্রহিতা। সর্বজনীন দাতাকে ও পজিটিভ। আচ্ছা দেখো তাহলে বলো তো এই 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 পি টাইপ সেমিকন্ডাক্টরে কয় ধরনের চার্জ ক্যারিয়ার হয়? কয় ধরনের? 2 ধরনের। কি কি? হোল আর কি ইলেকট্রন। তাহলে দেখো এখানে চার্জ ক্যারিয়ার, এখানে চার্জ ক্যারিয়ার কি কি? ইলেকট্রন এবং হোল, ইলেকট্রন এবং হোল। আচ্ছা এখন বলো তো ভাই, এখন আমার একটা বলো, এখানে ইলেকট্রন বেশি নাকি মুক্ত ইলেকট্রন বেশি? সরি, মুক্ত ইলেকট্রন বেশি নাকি হোল বেশি? এখন তোমাদের কাছে মনে হতে পারে, দেখো এই অবস্থায় তোমরা কেমনে বলছো যে মুক্ত ইলেকট্রন এখানে আছে, এখন তো আমি মুক্ত ইলেকট্রন দিই নাই, তাপ এখন, হ্যাঁ তাপ তো এখনো দিই নাই। তাপ দিলে তখন কি তৈরি হবে? মুক্ত ইলেকট্রন। ধরো এই যে তখন তো এই ধরো এখান থেকে একটা ইলেকট্রন চলে যাবে, তখন এখানে হোল তৈরি হবে। তাহলে আমার বলো তো একদম সোজা বাংলায় কথায়, পি টাইপ অর্ধপরিবাহীতে হোল বেশি হয় নাকি মুক্ত ইলেকট্রন বেশি হয়? মুক্ত ইলেকট্রন, হোল বেশি হয়। হোল একটা আগে থেকেই আছে, দেখো হোল একটা আগে থেকেই আছে। আর যখন এখান থেকে 2টা ইলেকট্রন চলে যাবে, 2টা হোল, তখন মুক্ত ইলেকট্রন 2টা,
হোল হচ্ছে 3টা, তাহলে হোল একটা সবসময় বেশি, তাহলে এখানে বেশি কে, মেজরিটি কে, মাইনরিটি কে, ইলেকট্রন। তাই হোল পজিটিভ নাকি নেগেটিভ, পজিটিভের পি, এই জন্য পি টাইপ সেমিকন্ডাক্টর। বুঝা গেছে? তাহলে দেখো, তাহলে এখানে ইলেকট্রন হোল বেশি, হোল বেশি, হোল বেশি, হ্যাঁ, আর ইলেকট্রন কম, ইলেকট্রন কম। তো এটা হচ্ছে মেজরিটি বা ম্যাক্সিমাম বা বেশি আর কি, হ্যাঁ, মেজরিটি। আর এটা হচ্ছে মাইনরিটি, মাইনরিটি। তাহলে এই জন্যই এই দ্যাটস ওয়াই এটার নাম ফি টাইপ কন্ডাক্টর, দ্যাটস ওয়াই এটার নাম হচ্ছে ফি টাইপ সেমি কন্ডাক্টর। কন্ডাক্টর ন, তোরা লাগে কন্ডাক্টর হবে ভবিষ্যতে, বুঝছো? তাহলে আমি দেখি একজনের ব্যাখ্যা করতে বলি। এবার লেখো এন টাইপ সেমিকন্ডাক্টর। এই কথা বলো না, এন টাইপ, হ্যাঁ, এই লেখো এন টাইপ সেমি কন্ডাক্টর। সারের মানে না কেন? আচ্ছা, এন টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কি হয়? দেখো, এন টাইপে আমরা কি মোল মিশ্রিত করব, ত্রিযোজী নাকি পঞ্চযোজী? পঞ্চযোজী। ধরো পঞ্চযোজী, একদম সরকারি এক্সাম্পল হচ্ছে ফসফরাস, ঠিক আছে? তাহলে সিলিকন, 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 তখন এখানে একটা ফসফরাস আসবে। ফসফরাসকে সিলিকনটা এমনি করবে, তোমার রিদ মাজারে রাখবো, ছেড়ে দেবো না, ঠিক আছে? এখন দেখো, রিদ মাজারে রাখছে, তো এই রিদ মাজারের কয়টা ইলেকট্রন আছে? কয়টা ইলেকট্রন? 5টা। দেখো, এর ধরো এখানে জোড়া কাপল হবে আর কি। তো এই সিলিকন থেকে একটা, আচ্ছা, ফসফরাসের শেষ করবো তো কয়টা ইলেকট্রন? ফসফরাসের 5টা না? তো ধরো সিলিকনের একটা, ফসফরাসের একটা শেষ, আর কয়টা? 4টা। সিলিকনের একটা, ফসফরাসের একটা, আর কয়টা? 3টা। সিলিকনের একটা, ফসফরাসের একটা, আর কয়টা? 2টা। সিলিকনের একটা, ফসফরাসের একটা, আর একটা। এখন দেখো, তাহলে ফসফরাসের একটা ইলেকট্রন এখন এক্সট্রা না? একটা ইলেকট্রন একটা কি বেশি কিনা? দেখো, এখন কিন্তু সে অষ্টক পূরণ করে ফেলছে, তাহলে এই একটা ইলেকট্রন সে বিচরণ করে ঘুরাবে, এই মুক্ত ইলেকট্রন, এটা হচ্ছে কি মুক্ত ইলেকট্রন। দেখো, এখন দেখো তো, এই মুক্ত ইলেকট্রন। এখন বলো, এখানে কি কোনো হোল সৃষ্টি হয়েছে? হোল সৃষ্টি না হইতে আগে একটা মুক্ত ইলেকট্রন আছে, চার্জ ক্যারিয়ার নেগেটিভ আছে, এই জন্য এন টাইপ, ঠিক আছে? তাহলে এখানে কার প্রাধান্য বেশি? মেজরিটি কে? এখন দেখবে, আমি বলি এখানে কয়জন আছো, যতজনেই আছো, তোমরাই ভুল করবা যে এমসিকিউতে যখন আসবে যে নিচের কোনটিতে পি টাইপের প্রাধান্য বেশি বা এই এন টাইপে কার প্রাধান্য বেশি, মেজরিটিকে, তোমরাই ভুল করবা, ঠিক আছে? তাহলে এন মানে কি? এন মানে কি? এই চার্জ ক্যারিয়ার কত প্রকার? 2 প্রকার। চার্জ ক্যারিয়ার কত প্রকার? 2 প্রকার। কি কি? হোল এবং ইলেকট্রন। হোলের চার্জ পজিটিভ, ইলেকট্রন চার্জ নেগেটিভ। তো যেখানে যার বেশি হে দাম অত দিব, নাকি এখানে দাফট কার বেশি, আমার না তোমাদের? ঠিক আছে, ওকে। তাহলে এখানে আবার এস টাইপ সেমিকন্ডাক্টর বানিয়ে দিও না, ওকে। তাহলে এখন দেখো, তাহলে এখানে চার্জ ক্যারিয়ার কত প্রকার? 2 প্রকার। আচ্ছা, আমি তোমাদেরকে বাংলা লেখা না লিখি একটু সিকোয়েন্স ওয়াইজ লিখতে চাইতেছি, যাতে তোমরা মানে ম্যাপের মাধ্যমে বোঝা যাও। তোমরা একটু চাইলে বাংলা লেখা লিখতে পারবা। তাহলে কি কি? হোল এবং হ্যাঁ মুক্ত ইলেকট্রন। আচ্ছা, তো এখানে মেজরিটিকে মাইনরিটিকে, এটা এখানে হোল বেশি না ইয়ে বেশি? মুক্ত ইলেকট্রন বেশি। হয়তো হোল, আচ্ছা এখন ও বলছে হোল নাই, যখন আমি তাপ দিব না, তাপ না দিলে তো সে অর্ধপরিবাহীর কাজেই নাই, ঠিক আছে? মুক্ত ইলেকট্রন বেশি, মুক্ত ইলেকট্রন বেশি। আর এখানে কে বেশি? হোল কম, হোল বেশি না, হোল কম। তাহলে যদি পাশে লিখে রাখো যে কেন বেশি ভাই, কেন বেশি? কারণ ওই যে কারণ ফসফরাস 4টা ইলেকট্রন বন্ধনে আবদ্ধ হয়ে আর কোনো কাফল না পায়, সে দেবদাস হয়ে গেছে। বন্ধনে আবদ্ধ হয়ে একটা দেবদাস হয়ে গেছে, একটা দেবদাস হয়ে গেছে, মানে দেবদাস হয়ে গেছে, যেটা হয়ে গিয়েছে। এই দেবদাস যেটা হয়ে গেছে এটার নাম কি? মুক্ত ইলেকট্রন আর কি। এই যে দেবদাসটা হচ্ছে মুক্ত ইলেকট্রন, মুক্ত ইলেকট্রন, ঠিক আছে? দেবদাস হচ্ছে মুক্ত ইলেকট্রন। তাহলে এখানে কার প্রাধান্য বেশি? মেজরিটিকে, মেজরিটিকে ইলেকট্রন। তাহলে এটা হচ্ছে মেজরিটি, আর এটা মাইনরিটি।
আচ্ছা, তাহলে এখানে এর দাপট বেশি, এই চান্সটা কেমন? নেগেটিভ। আমাদের একটা স্যার ছিল বলতো নেগেটিভ। তাহলে এই জন্য এটার নাম হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর। দেখো বাচ্চারা কত ইজি। কন্ডাক্টর। এখন এখানে একটা সুন্দর প্রশ্ন আমি দেখছিলাম বইতে। প্রশ্নটা হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর তড়িৎ নিরপেক্ষ। এন টাইপ সেমিকন্ডাক্টর খ নাম্বারে আসলো, এন টাইপ সেমিকন্ডাক্টর তড়িৎ নিরপেক্ষ। ভাইয়া তড়িৎ নিরপেক্ষ কখন হয়? যতগুলা পজিটিভ চার্জ ততগুলা নেগেটিভ চার্জ। দেখো তো লিখছো ভালো কথা। এই যখন এখান থেকে যখন একটা ইলেকট্রন ফসফরাস থেকে যখন একটা ইলেকট্রন বের হয়ে গেছে, ধরো একটা ইলেকট্রন মুক্তভাবে আছে, তাহলে এখানে একটা নেগেটিভ চার্জ আছে না? মুক্ত একটা ইলেকট্রন মুক্ত হওয়ার কারণে এখানে ফসফরাস প্লাস হয়ে যাবে না? ফসফরাস প্লাস হয়ে যাবে না? তো এরকম দুইটা ফসফরাস থেকে দুইটা ইলেকট্রন বের হলে দুইটা পি প্লাস বের হবে। তো দুইটা প্লাস দুইটা মাইনাস দুইটাকে নিরপেক্ষ না? কোশ্চেনে আসবে, বুঝছো? যে এন টাইপ সেমিকন্ডাক্টরকে কেন তড়িৎ নিরপেক্ষ বলা হয়? তড়িৎ নিরপেক্ষ বলা হয় কখন? যতগুলো ধনাত্মক চার্জ ঠিক ততগুলো ঋণাত্মক চার্জ। এখন আমরা দেখছি একটা ফসফরাস থেকে যখন একটা ইলেকট্রন চলে যায়, মুক্ত হয়, তখন এটা হয়ে যায় কি পি প্লাস। এরকম পাঁচটা ফসফরাস থেকে পাঁচটা মুক্ত ইলেকট্রন হবে পাঁচটা পি প্লাস। তাহলে ধনাত্মকের পরিমাণ আর ঋণাত্মকের পরিমাণ সমান হওয়ার কারণে তখন আমরা এটা কী বলবো? যে তারা তড়িৎ নিরপেক্ষ। কোশ্চেনটা লেখো। হ্যাঁ না দেখো, ওকে। আচ্ছা, আমি ফি টাইপের ক্ষেত্রে এটা বইতে দেখিনি, তো আমি একটু গুগল করছিলাম, তো ওরাও এখানে বলছে যে ফি টাইপও টাইপ অফ হয়। তো যেহেতু এটা বইতে না, এটা আমরা নিয়ে আর বেশি আলোচনা করবো না। মানে ফি টাইপের ক্ষেত্রে আমি একটু গুগল করছিলাম যে ফি টাইপ তড়িৎ নিরপেক্ষ হয় কিনা, তো ওরা একটা হাবলা বলছে যে এটাও হয়। ঠিক আছে, তো যেহেতু বইতে শুধুমাত্র একটা দিয়েছে, তো তোমাদের একটাই আসবে। দুইটা হলে তো অবশ্যই দুইটাই বলতো। তাহলে কোশ্চেনটা ভালো কোশ্চেন, একদম বড় করে লেখো কোশ্চেন। কোশ্চেন ঠিক আছে। কোশ্চেনটা কি? এন টাইপ সেমিকন্ডাক্টর, লাস্ট কোশ্চেন তো। সেমিকন্ডাক্টর কেন তড়িৎ এটা বেশি ধরে গেছে, তড়িৎ নিরপেক্ষ। তোমরা এইভাবে লিখছো? ওকে, তাহলে কোশ্চেন হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর কেন তড়িৎ নিরপেক্ষ। দেখি কেউ বলতে পারবা? বলো তো, মিনাজ বলো তো। ওই যে একটা ফসফরাস একটা ইলেকট্রন ওই যে ছাড়িয়ে দিয়েছে, চার্জার মেশে প্লাস চার্জে আদান হচ্ছে, যার কারণে প্লাস আর মাইনাসে কাটা হবে। হ্যাঁ, যতগুলা প্লাস চার্জ হবে ততগুলা কি মাইনাস চার্জ, ফলে এখানে তড়িৎ কি হয়? নিরপেক্ষ হয়। বুঝা গেছে? ওকে।